আসসালামু আলাইকুম। আচ্ছা, তোমরা চারজন জয়েন করেছো। ওকে, আমরা চারজনে ক্লাসটা কন্টিনিউ করি। আহ, দেখি আরো কয়েকজন হয়তো বা জয়েন করতে পারে। ওকে, তো চলো আমরা দেখি আমরা আমাদের যে সাজেশনটা ফলো করি তাহলে। আমরা আমেরিকান পোয়েট্রি পড়তেছি। আমেরিকান পোয়েট্রি আজকে আমরা পড়বো এই দুইটা প্রশ্ন। তোমাদের থাকা সাপেক্ষে আর কি, হয়তো দেখা যাচ্ছে যে একটা পড়তে পড়তে তোমরা দুইজন নাই হয়ে গেলা। তো তখন এটা নোট দিয়ে দেবো, তখন আর এটা পড়াবো না। আর যদি চারজনই থাকো বা আরো বেশ কিছু জয়েন করে তখন হয়তো দুইটাই পড়াবো। তো চলো আমরা এটা পড়ি। একটা জিনিস খেয়াল করো, তোমাদের এই যে সংস অফ মাই সেলফ, এটা তোমাদের এই নিউ যে ইয়েটা রয়েছে, সিলেবাসটা রয়েছে, ওইখানে আমি দেখতেছি না। তো সংস অফ মাই সেলফ এটা থাকার কথা। তো যাই হোক, আমরা এটার এই প্রশ্নটা আমরা পড়বো। আর এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তো এইটা আমরা চলো দেখি। হুম। স্যার সংস অফ মাইসেলফ নাই আমাদের সিলেবাসে। এটা নাই না? না স্যার। আচ্ছা, এটা এটা সিলেবাসে নাই, আমি ওটাই খেয়াল করলাম যে কি বলে এটা কি নাই নাকি। আমি জি স্যার, আমি বইটা খুঁজলাম, বই তো ওই কোশ্চেনটা নাই। তো তাহলে আমরা এটা বাদ দিয়ে দেবো। আমাদের এখানে সাজেশনও তাই বলতেছে যে এটা তার আগের সিলেবাসটাতে ছিল, তো তো আমি ওই জন্য ওইটা সাজেশনও অ্যাড করে ফেলেছি। ইয়ে, কি বলে, হ্যাঁ, সাজেশনে অ্যাড করে দিয়েছি। সিলেবাসে আমরা দেখতেছি যে এটা নাই। আজকে আমি এটা নিয়ে মানে বাহির করার পরে আমার দেখলাম যে ও, এটা তো আমি সাজেশনে অ্যাড করেছি। তো যাই হোক, এইটা তোমরা একটা শর্ট কোশ্চেন হিসেবে একটু পড়ে রাখবা, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সময় উল্টাপাল্টা করে। অনেক সময় উল্টাপাল্টা করে, দেখবা কোশ্চেনে ঠিকই দিয়ে দিয়েছে অথচ সিলেবাসে এখানে দেয়নি। এরকমটা হয়, হ্যাঁ, যে কোশ্চেনে ঠিকই দিয়ে দিবে, আবার দেখবা যে এখানে সিলেবাসে নাই। তো এই জন্য তোমরা একটু আইডিয়া নিয়ে রাখবা। আর আমি তাহলে আর ওইটা পড়াচ্ছি না, আরেকটা যেটা আছে ওইটা পড়াই। হয়ে গেল। আমরা তাহলে এইটা না পড়ে আমরা এইটা পড়ি। আমাদের এটা তাহলে বাদ যাবে। এর মানে এই না যে আমাদের এই আহ, এখানে আবার আরেকটা প্রশ্ন অ্যাড করতে হবে, এটা না, এটা বাদ। আমরা এই তিনটার মধ্যে তাহলে পড়বো আর কি। তো আজকে আমি আমি এটারও নোট করেছিলাম, তো এই জন্য এই নোট এবং এই নোট দুটোই পড়াতে চাচ্ছিলাম। তো যেহেতু এটা বাদ যাচ্ছে, তো আজকে আমরা এই একটাই পড়ি। একটাই পড়ার পরে এটা আমি একটু আলোচনা করব, যাতে করে যদি শর্ট নোট হিসেবে যাতে লিখতে পারো। অনেক সময় শর্ট নোট হিসেবে চলে আসে। আর এই হুইটম্যানের যখন কবিতা নিয়ে পড়তে যাওয়া যায় তখন ম্যাক্সিমাম ক্ষেত্রে এইখান থেকেই ইয়ে চলে আসে। হয়তো বললো যে রাইট রাইট দ্য ফিলোসফি অফ হুইটম্যান, তখন তোমাকে এইটাই প্রশ্ন লিখতে হয়। আবার এই প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ যে এগুলো আবার ওই যে তোমাদের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলোতে এটা চলে আসে। তো আমরা এটা শর্ট নোট হিসেবে পড়বো আর এইটা আমরা পড়ি আর কি। ওকে, আমরা এটা আগে শর্ট নোট হিসেবে দেখি। আমি আমি পুরোটাই শেয়ার করবো নি, তবে শর্ট নোট হিসেবে আমরা এই যে এইটুকু পড়বো তাহলেই হয়ে যাবে। এখানে দেখো তিনটা, এই প্রশ্নটা কি, ডিসকাস হুইটসম্যান ট্রিটমেন্ট অফ সোল, সেলফ অ্যান্ড বডি। অর্থাৎ সোল সম্পর্কে তিনি কি বলেছেন, সেলফ সম্পর্কে কি বোঝাচ্ছেন, এবং বডি সম্পর্কে তিনি কি বোঝাচ্ছেন, এইটা। তো এটা আমরা একটা শর্ট নোট আকারে জানবো। তো শর্ট নোট আকারে দেখতে গিয়ে আমরা দেখো এখানে বলি যে তিনি সোল সম্পর্কে কি বলতেছেন, আমরা শুরুতে এটা দেখি। বলতেছে যে হুইটম্যান সিজ দ্য সোল অ্যাজ সামথিং বিগ অ্যান্ড মিস্টেরিয়াস। হুইটম্যান সোল বা আমাদের যে আত্মা, হ্যাঁ, এই আত্মা বা হৃদয়টাকে তিনি একটা বড় এবং খুবই রহস্যময় সামথিং হিসেবে তিনি দেখেন। লাইক এ ভাস্ট ওশান, একটা অনেক বড় ওশানের মতো করে তিনি চিন্তা করেন। হি বিলিভস দ্যাট এভরি ওয়ান হ্যাজ এ সোল। তিনি বিশ্বাস করেন যে প্রত্যেকটা মানুষেরই একটা করে সোল আছে। অ্যান্ড ইটস হোয়াট মেক্স ইস পার্সন স্পেশাল অ্যান্ড ইউনিক, এবং এই সোলটাই প্রত্যেকটা মানুষকে স্পেশাল এবং ইউনিক করে তুলেছে, মানে একেবারে দুর্লভ বা আলাদা করেছে।
একজন আরেকজনের থেকে এবং খুবই স্পেশাল করে তোলে। হি থিংস দ্য সোল ইজ ইটার্নাল। তিনি বিশ্বাস করেন বা মনে করেন যে এই সোল বা আত্মাটা হচ্ছে ইটার্নাল, শাশ্বত, মানুষ মারা গেলেও সোলটা মারা যায় না, তিনি এটা বিশ্বাস করেন। মিনিং ইট ডাজন্ট এন্ড হোয়েন আওয়ার বডিজ ডাই। এই যে বলতেছে, এর মানে হচ্ছে যে এটা কখনো শেষ হয় না যখন আমাদের বডি মারা যায়, আমাদের বডি যার যখন পচে গলে নষ্ট হয়ে যায়, কিন্তু এই সোলটা মারা যায় না, তিনি এটা মনে করেন। ইনস্টেড, তো এটা মারা যায় না তাহলে কি হয়? ইনস্টেড ইট গোজ ফর এভার, লাইক অ্যান লাইক এ নেভার এন্ডিং স্টোরি। বরং এইটা চিরতরে চলে যায় এবং এটা একটা নেভার এন্ডিং স্টোরির মতো চলতেই থাকে। আসলেই কিন্তু তাই, আমরা আমরা যখন মারা যাব আমরা দেখো মানুষের জীবন যে শুধু এইটুকু তা না। এটা হচ্ছে জীবনের একটা পার্ট। এই যে আমরা পৃথিবীতে আসছি, এখান থেকে চলে যাব, এটা জীবনের একটা পার্ট। আমাদের জীবনটা শুরু হয়েছে সেই যখন আমাদের পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে আর কি, বা যখন এই যে রুহগুলো তৈরি করা হয়েছে তখন তখন থেকে আমাদের জীবন শুরু হয়েছে। বাট এই যে জন্ম লাভ করা এবং তারপর থেকে এই যে প্রথম 5-7 বছর, এর আগের ঘটনাগুলো আমাদের মনে থাকে না। বাট এখন থেকে শুরু করে, মানে যখন তোমার বুদ্ধি হয়েছে তখন থেকে শুরু করে এরপরে মৃত্যু, মৃত্যুর পরে আজীবন, সবকিছু এরপরে মনে থাকবে। তো এর এখানে মৃত্যুটা হচ্ছে একটা পার্ট। মৃত্যুর মাধ্যমে তুমি জাস্ট এই পৃথিবীটা ছেড়ে তুমি পরের জগতে চলে গেলা। তো এই জায়গাটাতে মৃত্যু একটা ট্রানজিশনাল পয়েন্ট আর কি, একটা চেঞ্জিং পয়েন্ট, ইপক মেকিং পয়েন্ট আর কি বলতে পারো। যে আমাদের আত্মাটা জাস্ট এই বডি ছেড়ে অন্য আরেকটা জগতে চলে যাবে, এই পৃথিবী ছেড়ে অন্য আরেকটা জগতে চলে যাবে। তো এটাই বলতেছে যে এটা, এই স্টোরিটা কোনো শেষ হবে না। এর পরের স্টোরি, আমরা আমরা কি জানি যে একবার মারা যাব, এরপরে যখন কবরে যাব, বা তারপর কবরের লাইফ, তারপরে পুনরুত্থান যখন হবে, তারপরে জান্নাত জাহান্নাম, এরপরে কিন্তু আর কোথাও লেখা নাই যে তুমি আবার মারা যাবা, কোথাও বলা নাই। বলা আছে শুধুমাত্র যে তুমি এই একবারই মারা যাবা। তো তার মানে এর পরের স্টোরিটা হচ্ছে নেভার এন্ডিং, এটার কখনো শেষ হবে না। পৃথিবীর এই স্টোরিটা শেষ হবে সামনে 20, 30, 40, 50 বছরের মধ্যে, এটা শেষ হয়ে যাবে, আমরা কেউই 2100 সাল দেখতে পাবো না, তাই না? কিন্তু এরপরে পরের ইয়েটাতে আর কোনো এন্ডিং নাই। তো এটাই বলতেছে যে আত্মাটা সব মানে ফরএভার, চির শাশ্বত একটা জিনিস, এবং এটা নেভার এন্ডিং স্টোরির মতো। হুইটম্যান ফিলস কানেক্টেড টু আদার পিপল থ্রু দেয়ার সোলস, লাইক দে আর অল পার্ট অফ ওয়ান বিগ ফ্যামিলি। হুইটম্যান তিনি ফিল করেন যে মানুষরা, আমরা যারা মানুষ, তারা একজন আরেকজনের সাথে সোল এর দ্বারা কানেক্টেড, আত্মার দ্বারা কানেক্টেড, ঠিক অনেকটা বিগ ফ্যামিলির মতো। এবং তিনি এই ব্যাপারে বলেন, অ্যান্ড I say to any man and woman, let your soul stand cool and composed before a million universe. তো এটা আমাদের দরকার হবে না, আমরা যখন শর্ট নোট করবো তখন এটা দরকার হবে না। তাহলে এই গেল হচ্ছে সোলের ব্যাপারটা। সোলের ব্যাপারে তিনি কি মনে করেন? তিনি মনে করেন যে সোল একটা বড় জিনিস, প্রত্যেকেরই সোল আছে, এবং সেটাই সোলটাই মানুষকে ইউনিক এবং স্পেশাল করে তোলে, এবং এই সোলটা হচ্ছে ইটার্নাল। আমাদের বডি মারা যাবে বাট সোল মারা যাবে না, এবং সোলটা একটা হচ্ছে এভারলাস্টিং জিনিস। এবং তিনি মনে করেন যে প্রত্যেকটা মানুষের ভেতরে সোল এর সাথে সোলের একটা কানেকশন রয়েছে, অনেকটা বড় একটা ফ্যামিলির মতো। আমাদের যেমন ফ্যামিলি গুলোতে আমরা কি হয় যে একজন আরেকজনের সাথে কানেকশন থাকে, কেউ একজন মারা গেলে, বিপদে পড়লে আমাদের খারাপ লাগে। এরপরে বলা হচ্ছে, এরপরে হুইটম্যান টক্স অ্যাবাউট দ্য সেলফ। সেলফ মানে প্রত্যেকেরই নিজের যে একান্ত নিজের বলে যে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে সেলফ। বলতেছে হুইটম্যান টক্স অ্যাবাউট দ্য সেলফ অ্যাজ এ পার্ট অফ ইউ দ্যাট ইউ নো বেস্ট। হুইটম্যান বলতেছেন সেলফ হচ্ছে মানুষের নিজের একটা অংশ, যেটা, যার অংশ সেই কেবল এটাকে বলতে পারে। আমাদের সেলফ বা একান্ত কিছু বিষয় থাকে যেগুলো আমরা ছাড়া আর অন্য কেউ জানে না, অন্য কারো কাছে আমরা শেয়ারও করি না, এমন অনেক কিছু থাকে কিন্তু। তো এটাই বলতেছে যে এই সেলফ জিনিসটা এমন জিনিস যেটা শুধুমাত্র তোমার, এবং এটা তুমি এটার সম্পর্কে ভালো খেয়াল রাখো বা জানো। ইটস ইয়োর থটস, ফিলিংস and মেমোরিজ, দ্যাট দ্য থিংস দ্যাট মেক ইউ হু আর হু ইউ আর। তো সেলফটা কি? সেলফের ভেতরে তোমার চিন্তা ভাবনা থাকে, তোমার আবেগ অনুভূতি থাকে, তোমার মেমোরিজ থাকে, এবং যেটা তোমাকে তুমি যেমন তেমন করে তুলেছে, মানে তোমার ব্যক্তিত্ব গঠনে হেল্প করে। তোমার, তুমি যে একজন অনামিকা, তুমি যে একজন ফারজানা, তুমি যে একজন রুবায়েত, এটা তোমাকে তৈরি করেছে এই সেলফটা। এবং সামনে আরো দিনগুলো যখন তোমরা কর্মজীবনে যাবা তখন দেখবে সেলফ গুলো ধীরে 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 আরো ডেভেলপ করবে।
হি বিলিভস ইন বিং ট্রু টু ইউর সেলফ অ্যান্ড নট প্রিটেন্ডিং টু বি সামওয়ান ইউ আর নট। তিনি বিশ্বাস করেন যে ইন বিং ট্রু টু ইউর সেলফ, অর্থাৎ আহ, তিনি বিশ্বাস করেন মানুষ নিজেদের কাছে নিজেরা সত্য হবে। অর্থাৎ তুমি তোমার নিজের সাথে প্রতারণা করবে না, তুমি তোমার কাছে নিজে অনেস্ট হবে, ইন্টিগ্রিটি থাকবে, তুমি হচ্ছে বিলিভেবল হবে, তুমি কনফিডেন্ট থাকবা সবসময়, এটা ট্রু টু ইউর সেলফ। অ্যান্ড নট প্রিটেন্ডিং টু বি সামওয়ান ইউ আর নট, এবং এমন এক যেটা তুমি না সেটা হওয়ার জন্য ভান করবে না, প্রিটেন্ড করবে না, ছল চাতুরি করবে না। এইটা বিশ্বাস করে হচ্ছে আমাদের হুইটম্যান। হুইটম্যান সেলিব্রেটস ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড থিংস এভরিওয়ান শুড এমব্রেস হোয়াট মেক্স দেম ডিফারেন্ট। আমাদের হুইটম্যান তিনি এই প্রত্যেক মানুষই যে আলাদা, স্বতন্ত্র, ইন্ডিভিজুয়াল, এটা তিনি অনেক সেলিব্রেট করেন, এটা তিনি অনেক অ্যাপ্রিসিয়েট করেন। এবং তিনি মনে করেন যে প্রত্যেকটা মানুষেরই উচিত হোয়াট মেক্স দেম ডিফারেন্ট, কোন জিনিসটা তাকে ডিফারেন্ট করে সেরকম ডিফারেন্ট কিছু একটা করা, এবং সেই ডিফারেন্সকে এমব্রেস করা, সেই ডিফারেন্সকে মেনে নেওয়া, সেটার সাথে আলিঙ্গন করা বলতেছে। মানে প্রত্যেকটা মানুষেরই উচিত নিজের স্বতন্ত্র বজায় রেখে কিছু একটা করা, যেটা তাকে আলাদা করে স্মরণ করতে বা মনে রাখতে হেল্প করবে। He sees the self as a powerful force that can shape the world around it. এবং তিনি সেলফকে একটা পাওয়ারফুল ফোর্স হিসেবে দেখেন, শক্তিশালী একটা, মানে একটা শক্তি হিসেবে যেন দেখেন, যেটা একটা মানুষের বলয় তৈরি করে। যেমন ধরো তুমি একজন মানুষ, তোমার একটা ব্যক্তিত্ব থাকতে হবে, তোমার স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য থাকবে যার জন্য তোমাকে মানুষ আলাদা মনে করবে, তোমার ব্যক্তিত্বের গুণাবলীর কারণে তোমাকে মানুষ মনে রাখবে। তো ব্যক্তিত্বের গুণাবলী হয় দুই রকমের, একটা খারাপ গুণাবলী, একটা বাজে মানে ভালো গুণাবলী। তো ভালো যে গুণাবলী তারা অনেকদিন পর্যন্ত তাদেরকে মানুষ মনে রাখে, আর খারাপ গুণাবলী যারা থাকে তারা হয়তো মারা যাওয়ার সাথে সাথে তাকে গালি টালি দেয় মানুষ। তো এই হচ্ছে সোল, মানে তোমার আত্মা, এই হচ্ছে সেলফ, মানে তোমার একেবারে নিজস্বতা, তুমি নিজে। তোমার সেলফে বেশ কিছু কোয়ালিটি থাকবে, কিছু গুণাবলী থাকবে, এর ভেতরে থট, ফিলিংস, মেমোরি যেগুলো থাকবে, যেগুলো তোমার একটা আলাদা জগৎ তৈরি করবে, তোমার একটা আলাদা পার্সোনালিটি তৈরি করবে, তুমি যে একজন আলাদা ব্যক্তি, ইন্ডিভিজুয়াল একজন পার্সন, সেটা তোমাকে তৈরি করবে। তো আমাদের এই হুইটম্যান মানে বলতেছেন যে প্রত্যেকটা মানুষেরই এরকম আলাদা ইন্ডিভিজুয়ালিটি থাকতে হবে, যেটা মানুষকে ডিফারেন্ট করে, অন্যদের চেয়ে আলাদা করে। এবং এটা এমন একটা ফোর্স, যে ফোর্সটা একটা মানুষের মানে বলয় তৈরি করে, একটা মানুষের একটা ওয়ার্ল্ড, আলাদা জগৎ তৈরি করে। এবং সে ব্যাপারে তিনি এই যে এই কথাটা এই জায়গাটাতে কথাটা বলেছেন। ফাইনালি তিনি বডির কথা বলতেছেন, সোল, সেলফ অ্যান্ড বডি। বডি কি জিনিস? হুইটম্যান সিজ দ্য বডি অ্যাজ সামথিং স্যাক্রেড অ্যান্ড বিউটিফুল। হুইটম্যান তিনি মনে করেন যে শরীরটা হচ্ছে মানুষের একটা পবিত্র এবং খুবই সুন্দর একটা জিনিস। হি সেলিব্রেটস ইজ স্ট্রেংথ অ্যান্ড ভাইটালিটি, কম্পেয়ারিং ইট টু দ্য ওয়ান্ডার্স অফ নেচার। তিনি এই শরীরের যে শক্তি, সেটা মেন্টাল শক্তি হতে পারে, সেটা শারীরিক শক্তি, এবং এর যে ভাইটালিটি, এর যে উপযোগিতা, এটার যে ব্যবহার, প্র্যাকটিক্যালি যে একটা শরীরের দরকার আছে, এই জিনিসটা তিনি হচ্ছে খুবই সেলিব্রেট করেন। এবং তিনি এই মানুষের শরীরটাকে, মানুষের বডিটাকে একটা নেচারের একটা ওয়ান্ডার্স এর সাথে কম্পেয়ার করেন। মানে আমরা বলি না সেভেন ওয়ান্ডার, যেমন ধরো তাজমহল একটা, বা এরকম আরো যেগুলো রয়েছে, ওই যে মিশরে পিরামিড আছে, এগুলো আমরা অবাক করা বিষয়, যেগুলো আমাদের আধুনিক বিজ্ঞান দিয়ে আমরা প্রমাণ করতে পারি না, বা মানে আমাদের কাছে খুব ভালো লাগে, আমরা আশ্চর্য হই। ঠিক এরকমই আমাদের হুইটম্যান তিনি মনে করতেন যে মানুষের শরীরটাও একটা ওয়ান্ডার টাইপের একটা জিনিস। এটা বলতে পারো যে এইট ওয়ান্ডার্স এর একটা, যে এটা কিভাবে সম্ভব, এত সুন্দরভাবে, এত ইয়েভাবে কিভাবে তৈরি করা হলো, কিভাবে এটা কাজ করতেছে, ফাংশনিং করতেছে, এই সব কিছু চিন্তা করে তিনি অবাক হচ্ছেন। হি থিংস দ্য বডি ইজ কানেক্টেড টু সোল অ্যান্ড সেলফ, এবং তিনি মনে করেন যে এই বডিটা সোল এবং সেলফের সাথে কানেক্টেড, লাইক এ ভ্যাসেল দ্যাট ক্যারিজ দেম বোথ থ্রু লাইফ। এবং সোলটা একটা ভ্যাসেলের মতো, একটা বলতে পারো হচ্ছে যানবাহনের মতো, যেটা এই সোল এবং সেলফকে ক্যারি করে। Whitman isn't afraid to talk about the body in all its forms. হুইটম্যান কখনোই ভয় পান না এই বডির সমস্ত যে ফর্মগুলি রয়েছে, বডির যে পার্টস গুলি রয়েছে, এগুলো নিয়ে কথা বলতে তিনি কখনো ভয় পান না। ফ্রম দ্য জয় অফ ফিজিক্যাল প্লেজার টু দ্য পেইন অফ ইলনেস অ্যান্ড ডেথ। শারীরিক যে প্লেজার, ফিজিক্যাল যে প্লেজার, সেখান থেকে
শরীরের যে বিভিন্ন কষ্ট, অসুখের কষ্ট, মৃত্যুর কষ্ট, এগুলোর ব্যাপারেও তিনি বলতে কখনো ভয় পান না। হি বিলিভস ইন treat, he believes in treating the body with respect and taking care of it so that the soul and self can thrive. তিনি বিশ্বাস করেন শরীরকে ভালো যত্ন নেওয়ার ব্যাপারে, তিনি এটা এটা বিশ্বাস করেন, এবং তিনি আরো যে জিনিসটা চান সেটা হচ্ছে যে শরীরকে তিনি বা বডিকে তিনি রেসপেক্ট করেন, এবং তিনি চান যে এটার যত্ন নেওয়া হোক। কারণ যদি শরীর ভালো থাকে তাহলে তোমার সোল এবং সেলফ এই দুটা থ্রাইভ করবে, এই দুটা ভালো কাজ করবে, দৌড়াবে। আদারওয়াইজ ভালো কাজ করবে না, এবং সেই ব্যাপারে তিনি এই জায়গায় এই কথাটা বলতেছেন। তো আমরা এই যে এতক্ষণ যেটা পড়লাম, সোল, সেলফ এবং বডি, আমাদের এই হুইটম্যানের এই তিনটা সম্পর্কে তার কি ধারণা, এটা আমরা পড়লাম। তো এটা যদি কোনো শর্ট নোটে আসে তাহলে তোমরা এটা লিখে দিবা, আর যদি ভুলে যদি কোনো ব্রড কোশ্চেনও দিয়ে দেয় তখনও লিখতে হবে, তখন এই পুরোটা লিখতে হবে। তো পুরোটাই আমি তোমাদেরকে দিয়ে দিব, যদি লাগে কখনো ইউজ করো। ওকে, তো আমরা এবার চলে যাই হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেনে। এটা আমাদের আমাদের ক্লাসটা ছোট হয়ে যাবে আর কি। মানে আমি ভাবছিলাম যে দুইটাই আমার ইয়েতেই মনে হয় নাই। আচ্ছা, কমেন্ট অন দ্য ইউজ অফ হুইটম্যানস ইউজ অফ ইমেজারি সিম্বলস ইন হিজ পোয়েমস। হুইটম্যানের কবিতাগুলির ভেতরে, আমাদের যে দুইটা কবিতা আছে আর কি, এছাড়াও হুইটম্যানের যেমন সংস অফ মাইসেলফ থেকেও আলোচনা করতে হবে। কারণ হলো এটা যেহেতু ইমিডিয়েটলি আগের সিলেবাসে ছিল, হ্যাঁ, এটা তোমার টিচাররা চাইবেই যে এটা থেকেও তুমি আলোচনা করো। তারপরে দু একটা পাশাপাশি অন্যান্য রাইটিং থেকে আলোচনা করতে হয়। ফোর্থ ইয়ারে যখন তুমি লিমিটেড হয়ে যাবা তখন তোমার মার্কস কম আসে। এই জন্য চেষ্টা করবা যে নিজের সিলেবাসে যেটা আছে তার বাইরেও একটা দুইটা রাইটিং থেকে লেখার জন্য। তো এই সংস অফ মাইসেলফ যেহেতু ইমিডিয়েট ছিল এই জন্য এখান থেকে পড়তে হবে। এটা ইমিডিয়েটের ধারণা একটা জিনিস দেখো, যেমন ধরো তোমাদের সিলেবাসে কিন্তু সেকেন্ড ইয়ারে পড়েছো যখন, তখন কিন্তু বা ফার্স্ট ইয়ারে পড়েছো সিলেবাসে কিন্তু ওই তোমাদের গুড মোর বলতেছি, ওজিমান্দিয়াস এই কবিতাটা ছিল না। তারপরে জেনিফার টাইগার্স এসব কবিতা ছিল না, কিন্তু তারপরে ওইগুলো পড়তে হয়েছে। কারণ ওই যে অনেক সময় সিলেবাসে বাহির থেকে চায় আর কি, বা কবিতাগুলি দিয়ে দিত তোমাদের সেকেন্ড ইয়ারের ওই যে অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এ। ঠিক এরকম ইমিডিয়েট সিলেবাস থেকে ওগুলো দেয়। তো এটা যেহেতু ইমিডিয়েটলি পাসড হয়েছে, গত বছরও ছিল, সুতরাং এটা উম, হচ্ছে এখান থেকে প্রশ্ন লিখতে হবে আমাদেরকে। দেখো, কমেন্ট অন দ্য ইউজ অফ হুইটম্যানস ইউজ অফ ইমেজারি সিম্বলস ইন হিজ পোয়েমস। In Whitman's poems like Songs of Myself, When Lilacs Last in the Doriad Bloomed, and O Captain, My Captain, he uses imagery and symbols to make his poems feel real and deep. তিনি তার কবিতাগুলি, যেমন এগুলোতে তিনি ইমেজারি ইউজ করেছেন এবং সিম্বল ইউজ করেছেন। হ্যাঁ, এবং যেটা টু মেক হিজ পোয়েমস ফিল রিয়েল অ্যান্ড ডিপ, সে তার কবিতাকে অনেক রিয়েল এবং ডিপ করার জন্য এটা তিনি লিখেছেন। ওকে, আচ্ছা, এখানে তোমরা ইন্ট্রোডাকশনটা আরেকটু অন্যরকম করে করা যায়। যেমন তোমরা হয়তো বললা যে হুইটম্যান সম্পর্কে এক লাইন লিখলা, তারপরে এই জায়গায় আরেকটা জিনিস দিতে হবে, সেটা হলো ইমেজেরি কি এবং সিম্বল কি, এই দুইটা একটু উল্লেখ করতে হবে। তো এখানে শুরুতে এটা বললা যে এরকম ভাবে বলতে হবে যে হুইটম্যান, আমি একটু এই দুইটা লাইন লিখে দিই। হুইটম্যান ইজ ওয়ান অফ দ্য মেজর আমেরিকান পোয়েটস। In his poems, like এত এত এত, he uses imagery and symbol to make his deep. Imagery is the pictorial quality of a setting of a
poem, poem, and a symbol is anything that stands for something else. বাস এইটুকু রাখবা আর কি। ওকে, তাহলে দেখো এখানে বলতেছে যে হুইটম্যান তিনি মেজর আমেরিকান পোয়েটসদের একজন, এবং তার এই তিনটা যে কবিতা, সেই তিনটা কবিতায় তিনি ইমেজারি এবং সিম্বল ইউজ করেছেন, এবং সেগুলো কবিতাকে অনেক রিয়েল এবং ডিপ করেছে, মানে অনেক বাস্তব যেন করেছে এবং অনেক গভীরতা দিয়েছে। ইমেজারি, এবং ইমেজারি কি, ইমেজারি হচ্ছে ইজ দ্য পিক্টোরিয়াল কোয়ালিটি অফ এ সেটিং, অফ এ পোয়েম, একটা পোয়েমের সেটিং এর একটা পিক্টোরিয়াল কোয়ালিটি হচ্ছে এই ইমেজারি। অ্যান্ড এ সিম্বল ইজ এনিথিং দ্যাট স্ট্যান্ডস ফর সামথিং এলস, এবং সিম্বল এনিথিং যেটা অন্য কোনো কিছুর প্রেক্ষিতে বসে, অন্য কেউ কিছু বোঝাতে গিয়ে সেটার পরিবর্তে বসানো হয়। তো দিস পোয়েমস ইউজ সিম্পল ওয়ার্ডস টু শো বিগ ফিলিংস অ্যান্ড আইডিয়াস। বলা হচ্ছে যে এই কবিতাগুলি, এই যে যে তিনটা কবিতাগুলি, এই তিনটা কবিতার কথা বলা হচ্ছে, এই তিনটা কবিতা সিম্পল ওয়ার্ডস ইউজ করেছেন বড় একটা ফিলিংস বা আইডিয়াকে শেয়ার করার জন্য। তো সেটা কিভাবে, আমরা সংস অফ মাইসেলফের প্রথমে যাব। In Songs of Myself, Whitman uses lots of nature imagery to show how connected people are to the world around them. এই সংস অফ মাইসেলফে হুইটম্যান তিনি অনেকগুলি প্রাকৃতিক ইমেজেরি ইউজ করেছেন, এবং এটা দিয়ে তিনি দেখিয়েছেন যে কিভাবে মানুষগুলো তাদের আশেপাশের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা ব্যক্তি বা মানুষের সাথে কিভাবে তারা কানেক্টেড, এটা তিনি দেখিয়েছেন। ফর এক্সাম্পল, হি সেইস, আই সেলিব্রেট মাইসেলফ অ্যান্ড সিং মাইসেলফ। এবং উদাহরণস্বরূপ তিনি এখানে বলেছেন যে আমি আমার নিজেকে সেলিব্রেট করি বা নিজেকে নিয়ে এনজয় করি, আনন্দে থাকি, এবং সিং মাইসেলফ, এবং আমার নিজের ব্যাপারেই আমি অন্যদের কাছে উপস্থাপন করি বা নিজের ব্যাপারে গান গাই। অ্যান্ড হোয়াট আই অ্যাজিউম ইউ শ্যাল অ্যাজিউম, এবং আমি যা মনে করি তুমিও তাই মনে করো। ফর এভরি অ্যাটম বিলঙ্গিং টু মি এ গুড বিলংস টু ইউ, এবং প্রত্যেকটা ক্ষুদ্র যা কিছু আমি বিলং করি সেই একই জিনিস তুমিও বিলং করো। This shows how Whitman sees everyone as connected like atoms in nature. এবং তিনি এখানে এই যে কোটেশনটা, সেটা তিনি দেখিয়েছেন যে কিভাবে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের সাথে কানেক্টেড ইন অ্যাটমস অফ নেচার, লাইক অ্যাটমস ইন নেচার, অর্থাৎ অ্যাটমের নেচারে যে প্রত্যেকটা এলিমেন্ট গুলি রয়েছে, অ্যাটম গুলি রয়েছে, সেগুলোর মতো। হি ইউজেস, আচ্ছা এখানে আমরা ইমেজের কথা বললাম আর কি। হি অলসো ইউজেস সিম্বলস টু শো ডিপার মিনিংস। তিনি আবার সিম্বলও ব্যবহার করেছেন। ওয়ান এক্সাম্পল ইজ হোয়েন হি টকস অ্যাবাউট গ্যাস। একটা এক্সাম্পল এখানে দেওয়া হচ্ছে যখন তিনি গ্যাস সম্পর্কে কথা বলেছেন। গ্যাস সম্পর্কে আমরা নিচে আরো জানবো। তো যখন তিনি গ্যাস সম্পর্কে বলেছেন তখন তিনি সিম্বলের কথা বলতেছেন। তিনি বলতেছেন যে আই গেস ইট ইজ এ ইউনিফর্ম হিরো হিরো হায়ারোগ্লিফিক, হায়ারোগ্লিফিক। হচ্ছে আই গেস ইটস আ ইউনিফর্ম হায়ারোগ্লিফিক অ্যান্ড ইট মিনস স্প্রাউটিং লাইক ইন ব্রড জোনস অ্যান্ড ন্যারো জোনস। মানে তিনি বলতেছেন যে আমি মনে করি যে এগুলো অনেকটা হায়ারোগ্লিফিক। হায়ারোগ্লিফিক বলতে ওই যে তোমার একটা 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 বর্ণ, প্রাচীন মিশরীয় একটা বর্ণ বা মেসোপটেমিয়ার একটা বর্ণর নাম হচ্ছে হায়ারোগ্লিফিক। তো তাদের লিখন পদ্ধতি আর কি। তো বলা হচ্ছে যে আমি মনে করি এটা হচ্ছে ইউনিফর্ম হায়ারোগ্লিফিক, এবং এটার মানে হচ্ছে স্প্রাউটিং লাইক ইন ব্রড জোন অ্যান্ড ন্যারো জোন। এটা অনেকটা যেন, মানে মিনিংটা অনেক ক্ষেত্রে অনেক ব্রড হয়, আবার অনেক ক্ষেত্রে অনেক ন্যারো হয়। গ্রোয়িং অ্যামং ব্ল্যাক ফক্স অ্যাজ অ্যামং হোয়াইট, এবং সেই একই মিনিং ওই, মানে ওই যে হায়ারোগ্লিফিকের কথা বলতেছে যে এইরকম যে বর্ণ বা লেটার যেগুলো থাকে সেগুলোর মিনিং ব্ল্যাকদের কাছেও যেমন, হোয়াইটদের কাছেও তেমন। শুধু তাই না, এখানে আরো কিছু বলতেছে যে আরো কিছু জাত বা শ্রেণী, তাদের কথাও এখানে বলতেছে। কংগ্রেসম্যান, তারপর আরো আই গিভ দেম দ্য সেম, আই রিসিভ দেম দ্য সেম। বলতেছে আমি যাদের সাথে কথা বলি, যে এই জাতীয় ক্লাসগুলোর, তাদেরকে যে জিনিসটা দেই, যা কিছু কথা বলি, তাদেরকে যা ডেলিভার করি, তাদের কাছ থেকে একই জিনিস ডেলিভার পাই। হিয়ার গ্রাস সিম্বলাইজেস ইকুয়ালিটি অ্যান্ড ইউনিটি। এখানে গ্রাস
যে বিষয়টা সেটা হচ্ছে তোমার সিম্বলাইজ করতেছে হচ্ছে তোমার ইকুয়ালিটি এবং ইউনিটি। এইটা এইটা তিনি আহ, দেখাচ্ছেন, মানে তিনি তার এই কবিতায় গ্রাস শব্দটা ইউজ করেছেন, এটা আমরা নিচে পাবো। এটা একটা উদাহরণ দিচ্ছে যে গ্রাস এটা একটা তোমার সিম্বল, এবং এই গ্রাস সিম্বলটা ইউজ করেছেন, এবং কেন তিনি সিম্বল ইউজ করেছেন সেটা এখানে বলতেছে, এবং গ্রাস ইউজ কেন করেছেন এটা আমরা নিচে পাবো। এখানে বলতেছে গ্রাস সিম্বলাইজেস ইকুয়ালিটি অ্যান্ড ইউনিটি অ্যামং অল পিপল। গ্রাস মূলত সব মানুষের ভেতরে একটা ইকুয়ালিটি এবং ইউনিটি সিম্বলাইজ করে। এবার দেখো, in when lilacs last in the Doriath bloomed, Whitman uses symbols like the lilac and the star. এখানে এই কবিতার ভেতরে তিনি সিম্বল ইউজ করেছেন, যেমন এখানে লিলাককে একটা সিম্বল হিসেবে ব্যবহার করেছেন, তারপরে ধরো এখানে স্টারকে একটা সিম্বল হিসেবে ব্যবহার করেছেন, টু টক অ্যাবাউট ডেথ অ্যান্ড মর্নিং। হ্যাঁ, এখানে তিনি বলছেন লিল্যাক এবং স্টার এই দুইটাকে তিনি ডেথ এবং মর্নিং, অর্থাৎ মৃত্যু এবং মৃত্যুর জন্য যে বিলাপ করা হয়, এই দুইটার পরিবর্তে এই লিল্যাক এবং স্টারকে তিনি ব্যবহার করেছেন। তিনি বলতেছেন যে when lilacs last in the Doriath bloomed and the great star early dropped in the western sky in the night. আমরা জানি, যারা এই কবিতা পড়েছি তারা জানি যে এখানে এই স্টার বলতে মূলত আমাদের যে ওই যে ওর নাম কি, আব্রাহাম লিঙ্কন, তাকে বোঝানো হচ্ছে। তারপরে লিল্যাক, তার যে এই লিল্যাক দিয়েও তাকেই বোঝানো হচ্ছে, যে লিল্যাকটাও লাস্ট সর্বশেষ বার ফুটেছে, স্টারটাও সর্বশেষ বার দেখা গিয়েছে ওয়েস্টার্ন স্কাইতে। আবার দ্য লিল্যাক রিপ্রেজেন্টস মর্নিং, এখানে লিল্যাক দিয়ে তোমার ওই যে কান্নাকাটি করা যেটা, আহ, কি বলে বিলাপ করা, সেটাকে বোঝানো হচ্ছে। অ্যান্ড দ্য স্টার রিপ্রেজেন্টস আব্রাহাম লিঙ্কন হু ডাইড, এবং স্টার আব্রাহাম লিঙ্কনকে বোঝানো হচ্ছে যে কিনা মারা গেছে। দিস শোস হাউ হুইটম্যান ইউজেস সিম্বলস টু টক অ্যাবাউট বিগ ইভেন্টস লাইক ডেথ অ্যান্ড লস। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে হুইটম্যান কিভাবে সিম্বল ইউজ করেছেন বড় জিনিসগুলোকে বোঝানোর জন্য, ইভেন লাইক ডেথ অ্যান্ড লস, এমনকি মৃত্যু এবং কোনো কিছু হারিয়ে ফেলা, লস হওয়া, এটাকে বোঝানোর জন্য তিনি মূলত সিম্বল ইউজ করেছেন। Another symbol in the poem is the thrush bird. থ্রাশ বার্ড এটাও একটা সিম্বল। হুইটম্যানস রাইট, হুইটম্যান তিনি এই ব্যাপারে যেটা লিখতেছেন যে অ্যান্ড দ্য ভয়েস অফ দ্য বার্ড মর্নফুল। আমি মানে পাখিদের যে ভয়েস সেটাও অনেক হচ্ছে মিলানকলিক বা মর্নফুল, তারাও যেন দুঃখ প্রকাশ করতেছে। অ্যান্ড আহ মাই, আহ মাই থ্রোট মাই লিপস পার্চিং, এবং আমার ঠোঁট গলা এগুলো সব যেন শুকিয়ে আসতেছে। এখানে থার্সবার্ড সিম্বলাইজ দ্য স্যাডনেস, স্যাডনেস পিপল ফিল, আচ্ছা স্যাড পিপল, দ্য স্যাড পিপল ফিল হোয়েন সামওয়ান ডাইজ। এখানে এই থার্সবার্ড দিয়ে ওই সমস্ত মানুষকে বোঝানো হচ্ছে যখন তাদের আত্মীয় স্বজন কেউ মারা যায়, তাদের কথা বলা হচ্ছে। ইট শোজ হাউ নেচার রিয়াক্টস টু লস জাস্ট লাইক পিপল ডু। এটা দিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে নেচার রিয়াক্ট করে কোনো কিছু হারিয়ে যাওয়া, কোনো কিছু কেউ মারা যাওয়া, এইটাতে ঠিক মানুষদের মতোই নেচারও যে রিয়াক্ট করে সেটা আর কি এখানে দেখানো হচ্ছে। এখানে থ্রাস বার্ড বা বার্ড আর কি এক কথায়, আমরা বার্ডটা রাখি আমাদের যেহেতু শুধুমাত্র বার্ডটা ইয়েতে আছে এই কোটেশনের ভিতরে, যেন আমরা শুধু বার্ডটা রাখি। এরপর রয়েছে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন। ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন হুইটম্যান ইউজেস সিম্বলস অফ দ্য ক্যাপ্টেন টু রিপ্রেজেন্ট আব্রাহাম লিঙ্কন। এখানে তিনি ক্যাপ্টেন শব্দটাকে সিম্বল হিসেবে ব্যবহার করতেছেন, এবং এটা দিয়ে তিনি আব্রাহাম লিঙ্কনকে তিনি বুঝিয়েছেন। হি সেইস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আওয়ার ফেয়ারফুল ট্রিপ ইজ ডান, দ্য শিপ হ্যাজ weathered very every wreck, দ্য প্রাইজ উই শট ইজ ওন। তিনি এখানে বলতেছেন যে ক্যাপ্টেন, আমাদের শিপটা, আমাদের যে ভয়ঙ্কর যে ট্রিপ সেটা শেষ হয়েছে, এবং আমাদের শিপটা এখন হচ্ছে বন্দরে ভিড়ে গেছে, এবং আমরা যে প্রাইসটা খুঁজছিলাম সেই প্রাইসটা পেয়ে গেছি। হিয়ার দ্য শিপ রিপ্রেজেন্টস আমেরিকা, এবং এখানে যে শিপ, এটা একটা তোমার সিম্বল,
এটা রিপ্রেজেন্ট করতেছে আমেরিকাকে, এন্ড দ্য ক্যাপ্টেন রিপ্রেজেন্টস আব্রাহাম লিঙ্কন। ক্যাপ্টেন আব্রাহাম লিঙ্কনকে হচ্ছে রিপ্রেজেন্ট করতেছে, লিডিং দ্য কান্ট্রি থ্রু দ্য সিভিল ওয়ার। এবং এইটা ক্যাপ্টেন যে তোমার জাহাজকে লিড দিচ্ছে, এটা মূলত এই আমেরিকান সিভিল ওয়ারে, ওই যে তোমরা গেটিসবার্গ অ্যাড্রেস পড়েছিলা, ওই সময় যে সিভিল ওয়ার 1833 সালে, 1863 সালে, তো ওই সিভিল ওয়ারের সময় আমেরিকাকে তিনি লিড দিচ্ছিলেন, সেই লিডের কথাই বলতেছে এখানে। হুইটম্যান অলসো ইউজেস imagery to show the sadness of Lincoln's death. হুইটম্যান এখানে ইমেজারি ইউজ করেছেন লিঙ্কনের মৃত্যুর যে স্যাডনেস সেটাকে দেখানোর জন্যই। হি রাইটস, exalt ও shore and ring o bells, but I with mournful tread walk the deck, my captain lies fallen cold and dead. This shows how even though the country celebrates, the speaker feels sad because Lincoln has died. এই জায়গাটাতে তিনি দেখাচ্ছেন যে কিভাবে তাদের দেশ আমেরিকা সেলিব্রেট করতেছে তাদের এই যে একজন মহান নেতা মারা গেল সেটা। এবং স্পিকার তিনি ফিল করতেছেন আব্রাহাম লিঙ্কনের জন্য, তিনি দুঃখ অনুভব করতেছেন যে আব্রাহাম লিঙ্কন মারা গেছে। মানে আব্রাহাম লিঙ্কন মারা যাওয়ার পরে যে চিত্রটা তিনি বুঝিয়েছেন, লেখার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন, সেটা এই জায়গায়। এরপরে হুইটম্যান অলসো ইউজেস অফ ভ্যারাইটি অফ সিম্বল। এরপর বলতেছে হুইটম্যান অনেকগুলো সিম্বল ইউজ করেছেন, ইনক্লুডিং দ্য সি। সি একটা সিম্বল, স্টার একটা সিম্বল, এগুলো তিনি ব্যবহার করেছেন, গ্যাস সিম্বল। দিস সিম্বল অফেন হ্যাড মাল্টিপল মিনিং। এই সিম্বলগুলোর অনেক সময় একাধিক মিনিং রয়েছে, রিপ্রেজেন্টিং বোথ স্পেসিফিক আইডিয়াস অ্যান্ড ব্রডার কনসেপ্টস। এবং এখানে অনেক সময় স্পেসিফিক আইডিয়া বোঝানো হয়েছে, আবার অনেক সময় অনেক বড় একটা কনসেপ্টকে বোঝানোর জন্যও মূলত হচ্ছে এই সিম্বলগুলো ব্যবহার করেছেন। ফর এক্সাম্পল, ইন লিপস অফ গ্র্যাশ, এই যে কবিতাটা লিপস অফ গ্র্যাশ, হুইটম্যান ইউজেস দ্য সিম্বল অফ গ্র্যাশ টু রিপ্রেজেন্ট ডেমোক্রেসি অ্যান্ড ইকুয়ালিটি। হ্যাঁ, এই কবিতার ভেতরে আমাদের হুইটম্যান এই গ্র্যাসটা ইউজ করেছেন মূলত টু প্রেজেন্ট ডেমোক্রেসি অ্যান্ড ইকুয়ালিটি। গ্র্যাস এখানে প্রেজেন্ট করতেছে তোমার ডেমোক্রেসি এবং ইকুয়ালিটিকে। এবং তিনি এই ব্যাপারে এই কথাটা বলতেছেন যে চাইল্ড সেইড হোয়াট ইজ দ্য গ্র্যাস, ফেসিং ইট টু মি উইথ ফুল হ্যান্ডস। মানে তার কাছে একটা মানে এক মুঠো ঘাস নিয়ে এসে বলল যে এই ঘাস টা কি, হোয়াট ইজ দ্য গ্র্যাস, ঘাস গ্র্যাসটা কি। হাউ কুড আই অ্যান্সার দ্য চাইল্ড, আমি কিভাবে এই চাইল্ডকে অ্যান্সার দিতে পারি। আই ডু নট নো হোয়াট ইজ দ্য, হোয়াট ইজ এনি মোর দেন হি। এবং বলতে সে আমি আমি সেটা জানি না, আমি বাচ্চাটাকে কিভাবে অ্যান্সার দেব, এবং সেই ঘাসগুলো দিয়ে কি বোঝাচ্ছে আমি এটা জানি না। সে এক মুঠো ঘাস নিয়ে এসে আমাকে বলতেছে যে হোয়াট ইজ দ্য গ্র্যাস, ঘাস কি। হিয়ার হুইটম্যান ইউজেস দ্য সিম্বল অফ গ্রাস টু রিপ্রেজেন্ট দ্য কমন পিপল। এখানে মানে এই যে একাধিক মিনিং রয়েছে, এখানে ডেমোক্রেসি বোঝাচ্ছে, আবার এই এই জায়গাটাতে আবার এসে যে কমন পিপলদেরকে বোঝানো হচ্ছে। তিনি বলতেছেন হুইটম্যান এখানে ইউজ করেছেন সিম্বলটাকে, মানে এই যে গ্যাস সিম্বলটাকে, এটা সাধারণ যে কমন মানুষ, সাধারণ মানুষ, জনসাধারণকে বোঝানোর জন্য তিনি এটা ব্যবহার করতেছেন। হু আর অফেন ওভারলুকড অর ইগনোরড বাই দোজ ইন পাওয়ার। এবং এই সাধারণ মানুষকে অনেক সময় যারা পাওয়ারে থাকে তারা ইগনোর করে বা অবহেলা করে। By saying that he doesn't know what grass is any more than the child, he suggests that everyone is equal and that no one person's perspective is more important than another. By saying this, অর্থাৎ এই যে ঘাসকে তিনি কমন পিপলদের সাথে তুলনা করতেছেন বা কমন পিপলদের পরিবর্তে তিনি ব্যবহার করতেছেন এই সিম্বলটা, এটা এই জন্য করতেছেন যে হি ডাজন্ট নো হোয়াট গ্রাস ইজ অ্যানি মোর দেন দ্য চাইল্ড। অর্থাৎ ওই চাইল্ডের থেকে, ওই চাইল্ড যেটা ভাবতেছে সেটার চাইতে যে ঘাসটা দিয়ে আরো অন্য কিছু বোঝাচ্ছে এটা তিনি জানেন না। তিনি সাজেস্ট করতেছেন যে এভরি ওয়ান ইজ ইকুয়াল। প্রত্যেকটা মানুষই হচ্ছে ইকুয়াল, কমন মানুষের ভেতরে প্রত্যেকটা মানুষই, মানে সব মানুষই আর কি, সব সব মানুষই ইকুয়াল। এবং এখানে একজনার পার্সপেক্টিভ আরেকজনার চাইতে যে খুব বেশি আলাদা এবং খুব বেশি গুরুত্ব বহন করে এরকমটা কিছু না। প্রত্যেকের পার্সপেক্টিভই হচ্ছে আলাদা আলাদা এবং প্রত্যেকেরটাই গুরুত্বপূর্ণ, এটা তিনি বুঝিয়েছেন।
আচ্ছা, হুইটম্যান অলসো ফ্রিকুয়েন্টলি ইউজ দ্য সিম্বল অফ দ্য সি। তিনি প্রায় সি সিম্বলটা এটা ব্যবহার করেছেন টু রিপ্রেজেন্ট দ্য ভাস্টনেস অ্যান্ড মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। তিনি এই যে ইউনিভার্স, এই যে বিশ্ব ব্রহ্মাণ্ড, এইটার যে বড়ত্ব, এটার যে বিশালতা, এটার যে রহস্য, সেটাকে বোঝানোর জন্য এই সাগর যে সিম্বলটা, সেই সিম্বলটা তিনি প্রায় ইউজ করেছেন। ইন Out of the cradle endlessly rocking, he uses the sea to represent both the beauty and terror of existence. আবার তিনি ওই যে বললো না যে সাগরের মানে, তিনি যেহেতু সিম্বলগুলো ইউজ করেছেন, অনেক সিম্বলের একাধিক মিনিং রয়েছে, তো সি এখানে রিপ্রেজেন্ট করতেছে ভাস্টনেস অ্যান্ড মিস্ট্রি অফ দ্য ইউনিভার্স। আবার একই সঙ্গে এই কবিতাতে তিনি আবার এই সাগর শব্দটাকে ইউজ করেছেন টু রিপ্রেজেন্ট টু টু রিপ্রেজেন্ট বোথ বিউটি অ্যান্ড টেরর, অর্থাৎ সৌন্দর্য এবং ভয়ঙ্কর, ভীতিকর সামথিং, এগুলো পুরোটাই যেটা হচ্ছে এক্সিস্ট করে, যেগুলোর অস্তিত্ব বর্তমান, সেগুলোকে বোঝানোর জন্য তিনি সাগরটাকে ইউজ করেছেন। আসলে দেখবা যে সাগর অনেক বিশাল, অনেক সুন্দর। আমরা কক্সবাজার বা সেন্ট মার্টিনে গেলে এগুলো বুঝতে পারি। আবার একই সঙ্গে অনেক বিপদসংকুল না? তুমি সাগর থেকে একটু নিচে নেমে বেশি দূরে চলে গেলে আর খুব উঠে উঠে চলে আসতে পারবা না। তো এটা ভয়ঙ্কর জিনিস না? তো এটাই বলতেছে। আচ্ছা, এবং এই ব্যাপারে এখানে এই যে এই কথাগুলো বলতেছে, এগুলো এগুলো তোমরা এভাবে এত বড় কোটেশন না দিলেও চলবে। এখানে যত কোটেশন আছে, যেটা তোমার কঠিন মনে হবে সেটা তুমি দেওয়ার দরকার নেই, ওটা তুমি তোমার মতো করে এমনিতেই লিখে দিবা। এটা আর ইনভার্টেড কমা না দিলেই সমস্যা নেই। মানে সাগরের কথা বোঝাতেই এত বড় একটা সেন্টেন্স ব্যবহার করে। যাই হোক, ইন অল দিস পোয়েমস হুইটম্যান ইউজেস ইমেজারি অ্যান্ড সিম্বলস টু মেক বিগ ফিলিংস অ্যান্ড আইডিয়াস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। এই সমস্ত কবিতাগুলোতে তিনি ইমেজারি এবং সিম্বলগুলো ইউজ করেছেন বড় কোনো আবেগ, অনুভূতি, ফিলিংস, ইমোশনকে বা আইডিয়াকে অনেক সহজে বোঝানোর জন্য, বা এইগুলো অনেক জটিল আইডিয়াকে আমাদের বুঝতে ইজি করেছে, ইজিয়ার করে তুলেছে। হি ইউজেস সিম্পল ওয়ার্ডস টু টক অ্যাবাউট কমপ্লেক্স থিংস লাইক লাইফ, ডেথ অ্যান্ড ইকুয়ালিটি। তিনি অনেক সিম্পল ওয়ার্ড ব্যবহার করেছেন কমপ্লেক্স থিং, বিশেষ করে জীবন, মৃত্যু, সমতা, ইকুয়ালিটি, এগুলোকে বোঝানোর জন্য তিনি অনেক সিম্পল ওয়ার্ড ব্যবহার করেছেন, সেটা বলতেছে। This helps readers connect with these poems and think about the world in new ways. এগুলো রিডারদেরকে কানেক্টেড হতে হেল্প করতেছে। দিস হেল্পস রিডার্স কানেক্ট উইথ হিজ পোয়েমস। এটা রিডারদেরকে এই হুইটম্যানের যে কবিতাগুলি সেগুলোর সাথে কানেক্টেড হতে হেল্প করতেছে। অ্যান্ড থিঙ্ক অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড ইন নিউ ওয়েজ, এবং এই পৃথিবীটাকে নতুন ভাবে চিন্তা করার জন্য তোমার একটা স্কোপ তৈরি করে দিচ্ছে আমাদেরকে, বলতে পারো। যাই হোক, তো এই হচ্ছে কবিতাটা। এই কবিতাটাকে, এই কবিতা বলতেছি, এই হচ্ছে প্রশ্নটা। এই প্রশ্নটাকে আরো অন্যভাবে লেখা যায়। আমরা যখন এখানে এইভাবে আমরা করেছি, তোমরা এখানে করতে পারো যে এগুলো একটা একটা পয়েন্ট, লিলাক লিলাক দিয়ে তিনি কি বুঝাইলেন, স্টার দিয়ে কি বুঝাইলেন, বার্ড দিয়ে কি, ক্যাপ্টেন, শিপ, গ্রাস, তারপরে সি, এগুলো দিয়ে তিনি কোনটা দিয়ে কি বোঝালেন, বা আরো বেশ কিছু যদি সিম্বল নিয়ে আসতে পারো এখানে, এই সবগুলো সিম্বল দিয়ে কোনটা দিয়ে কি বুঝাইলেন, এইভাবে আলাদা আলাদা করে পয়েন্ট করেও তোমরা লিখতে পারো। আবার এই কবিতা ওয়াইজ পয়েন্ট করেও লিখতে পারো যে কোন কবিতা কি কি সিম্বল রয়েছে। যেমন লিলাক, লিলাক লাস্ট ইন দ্য ডোরইয়ার্ড, এখানে তো আরো অনেক সিম্বল রয়েছে। না, আমরা এখানে বেসিকলি একটা বা দুইটা বা তিনটা আমরা ব্যবহার করলাম, বাট আরো অনেক রয়েছে, সেগুলো তোমরা নিয়ে আসতে পারো। আর ইন্ট্রোডাকশন এবং কনক্লুশন, এটা তোমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবে, তাহলে দেখবা যে এটা খুব ভালো একটা নোট হয়ে গেছে। আর ফোর্থ ইয়ার কোনো কিছুই হুবহু লিখবা না, সবসময় চেষ্টা করবা একটু বানিয়ে লেখার জন্য। হুবহু লিখে লিখে এসে তোমার মনে হবে তুমি ভালো পরীক্ষা দিয়েছো, কিন্তু আসলে মার্কস পাবে না। এই জন্য সবসময় এটা মাথায় রাখবে যে আমি আমি যেটা পড়ে আসছি হুবহু, সেটাও আমি নিজের মতো করে লিখবো, কারণ তবেই মার্কস আসবে। ফোর্থ ইয়ারে তুমি মুখস্থ লিখে মার্কস আসবে না। এর আগেও যেমন থার্ড ইয়ারেও এটা হয়, তো একেবারে মুখস্থ লিখবা, খুব সুন্দর করে লিখে দিয়ে আসবে, দেখবা মার্কস আসেনি। মনে হবে যে আমি তো অনেক ভালো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আসলে ওই জায়গাটাতে একটা ইয়ে থাকে। থার্ড ইয়ার ফোর্থ ইয়ার টিচাররা চায় যে স্টুডেন্টরা নিজের মতো করে লিখুক, নিজেদের একটু চিন্তা ভাবনা লিখুক, নিজেরা কি মনে করে সেটা লিখুক। তো এরকম আর কি। আচ্ছা, আমরা যেহেতু ওই যে আরেকটা প্রশ্ন রেখেছিলাম,
শর্ট আকারে পড়লাম, এই জন্য আমাদের ক্লাসটা ছোট হয়ে গেল। আমরা সামনের দিনে ফুল ক্লাস করব, সামনের দিনে আমরা এই যে বাকি এই দুইটা প্রশ্ন নিয়ে পড়বো। আর আজকে এ পর্যন্তই রাখতে হচ্ছে আমাদেরকে, তোমাদের কিছু বলার থাকলে বলো। তোমাদের কিছু বলার থাকলে বলো, আমরা নইলে শেষ করে দেই। আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালো থেকো সবাই। আজকে এ পর্যন্তই, আমরা সামনের ক্লাসে আবার ইয়ে করবো, তোমরা জয়েন করো বা তোমাদের আরো যারা আছে তাদেরকে একটু জয়েন করতে বইলো। আর আমি তো বলবোই নি, সবাইকে জানাবোই। তো ঠিক আছে, তাহলে ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে আবার কথা হবে। আল্লাহ হাফেজ।